মা, আমি আমি বাংলাদেশে গিয়েছিলাম। মা বলল, মানে? তেয়ং বলল, মা, আমি একজনকে সাথে করে নিয়ে এসেছি। মা উত্তরে বলল, কি বলছিস তুই? লুজিয়া ভিতরে আসে। মা সন্দেহ চোখে তাকিয়ে বলে, ওকে। থেয়ং বলল, মা, ও লুজিয়া, আমি ওরে ভালোবাসি। বাড়িটার ভেতরটা তখন অদ্ভুত টেনশনে ভরা। সবকিছু ঠিকঠাক পরিপাটি, কিন্তু বাতাসে একটা চাপা অস্বস্তি লেগে আছে। মা হঠাৎ থেমে ঘুরে দাঁড়ালেন, চোখে স্পষ্ট রাগ। মা বলল, এর মানে কি? तेरे लिए कोई और आया ना है। मैं आऊंगा। পরদিন সকালে নরম আলোটা পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। হালকা বাতাসে পর্দা দুলছে, আর সেই আলো এসে পড়ছে লুজিয়ার মুখে। ধীরে ধীরে লুজিয়া চোখ খুলে তাকায়, আর তাকাতেই তার বুকটা একবারের জন্য কেঁপে ওঠে। কারণ তার সামনে থেয়ং ছিল, এতটা কাছে, এতটা বাস্তব, যেন স্বপ্ন নয়। তবে দুজনের মাঝে একটা কোলবালিশ রাখা। থেয়ং চোখ বুজে ঘুমিয়ে আছে। লুজিয়ার আঙুলগুলো আলতো করে থেয়ং এর চুলে ছুঁয়ে যাচ্ছে। লুজিয়া থেয়ং এর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। লুজিয়া কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে থেয়ং এর দিকে। প্রতিটা মুহূর্ত এত সুন্দর, এত শান্ত, কিন্তু কোথাও একটা অজানা কষ্ট মিশে আছে। হঠাৎই গত রাতের কথাগুলো মনে পড়ল লুজিয়ার। রাতটা ছিল ভারী, তবে তাদের জীবনের ফার্স্ট নাইট। থেয়ং তাকে ধীরে করে বলেছিল, লুজিয়া, আসলে আমার বাড়ির কেউ জানে না তোমার কথাটা। আমি মিথ্যে বলেছি। কথাটা শুনে লুজিয়া একদম স্থির হয়ে গিয়েছিল। থেয়ং আবারও বলল, মাও জানে না। আমি জানি না আমি মাকে কিভাবে রাজি করাবো। লুজিয়া অবাক চোখে থেয়ংয়ের দিকে তাকিয়েছিল এবং বলল, তাহলে এখন কি বলতে চাইছো থেয়ং? থেয়ং কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোমার সব দায়িত্ব নিতে রাজি লুজিয়া। কিন্তু তার গলাটা কেঁপে উঠছিল। কিন্তু যতদিন না আমার মাকে আমি রাজি করাতে পারছি, বা প্রেসের সামনে তোমাকে আমার স্ত্রী হিসাবে স্বীকৃতি দিতে পারছি। সে ধীরে ধীরে চোখ নামিয়ে বলল, আমি তোমার কাছে আসবো না লুজিয়া। আমাদের মাঝে স্বামী স্ত্রীর এই সম্পর্কটা হবে না। সরি লুজিয়া। কথাগুলো শেষ হতেই লুজিয়ার বুকটা হালকা ভারী হয়ে ওঠে। চোখের সামনে এক মুহূর্তের জন্য অনেকগুলো স্মৃতি ঘুরছিল তার। সে নিচে তাকিয়ে থাকে। থেয়ং ধীরে করে তার চিবুকটা তুলে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয় এবং ধীর সুরে বলল, সরি লুজিয়া। তার চোখে সত্যিকারের অপরাধ বোধ আর ভালোবাসা ছিল। লুজিয়া কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে থেয়ং এর দিকে, তারপর হালকা মুচকি হাসে এবং বলে, ইটস ওকে থেয়ং। তার কণ্ঠে কষ্ট আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে ভালোবাসা। লুজিয়া বলল, এই দিনটা আমার জীবনে সত্যি এসেছে, এখনো বিশ্বাস হচ্ছে না। থেয়ং আর এক মুহূর্ত দেরি না করে লুজিয়াকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। একটা নিরাপদ উষ্ণ আলিঙ্গন, যেখানে ভালোবাসা আছে, আবার লুকানো আছে কষ্ট। থেয়ং চোখ বন্ধ করে ফিসফিস করে, বিশ্বাস করো লুজিয়া, আই লাভ ইউ। লুজিয়া চোখ বন্ধ করে তার বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলে। তার ঠোঁটে হালকা হাসি, কিন্তু চোখের কোণে জমে থাকা এক ফোঁটা পানি বলে দেয়, এই ভালোবাসা যেমন সুন্দর,
তেমনি একটু অসম্পূর্ণ। আর সেই অসম্পূর্ণতাই হয়তো এটাকে আরো বেশি বাস্তব করে তোলে। অতীতের ভাবনা ভেঙে লুজিয়া মুচকি হাসে আর ভাবে, এর মানে যা দেখেছি সবই স্বপ্ন ছিল। যাই হোক, ছেলেটা একদম বাচ্চা বাচ্চা লাগছে। কে বলবে ও সেলিব্রিটি? ওর অ্যাটিটিউড, ওর পার্সোনালিটি সবকিছুই যেন ঘুমিয়ে আছে, আর দেখে মনে হচ্ছে একটা বাচ্চা ঘুমাচ্ছে। লুজিয়া থিয়ংয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। লুজিয়া বিছানা ছেড়ে গোসল করে লাল একটা বেনারসি পরে বের হয় বাইরে। মাহি এসেই বলল, কি তোমার থিয়ং কেমন রোমান্টিক? লুজিয়ার মনে পড়ে আবার কালকের কথাটা। মাহি লুজিয়াকে ধাক্কা দিয়ে বলল, খিরে ঘোর ভাঙছে না? লুজিয়া মুচকি এসে বলল, শর্ত আম্মু কই? আম্মু, আম্মু। আম্মু বলল, বাবা না রাখতে উঠেছিস? নে নে, থেয়ংকে কফিটা দিয়ে আয়। আর মাহি, এটা সিয়াম আর জিমিনকে দিয়ে আসো। লুজিয়া বলল, ওরা উঠে পড়েছে? আম্মু বলল, ওরা নাকি হোটেলে যাবে ওদের জিনিসপত্র নিয়ে আসতে। লুজিয়া বলল, ও হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম একদম। লুজিয়া দুই হাতে কফি কাপ নিয়ে চুপচাপ ঘরের দিকে হেঁটে আসে। ধীরে আলতো করে দরজাটা ঠেলা দিয়ে ভিতরে ঢুকে। তেও এখনো ঘুমিয়ে একদম নির্ভুল হয়ে ঘুমাচ্ছে। লুজিয়া ধীরে এগিয়ে এসে তার পাশে দাঁড়ায়। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে, তারপর খুব নরম গলায় ডাকে, থেও, থেও, থেও। থেও আধো ঘুমে নড়ে ওঠে, চোখ না খুলে বিড়বিড় করে বলে, উফ জিমিনা, ঘুমাতে দে। লুজিয়া হেসে ফেলে। লুজিয়া বলল, এখন আর জিমিন না, আমি ডেকে দেব, ওঠো থেও। থেও এবার চোখ খুলে, আর চোখ খুলে সে থমকে যায়। তার সামনে দাঁড়িয়ে থাকা লুজিয়া লাল বেনারসিতে, ভেজা চুল, হাতে কফি, একদম অন্যরকম লাগছে তাকে। থেও বলল, ও সরি, আসলে তার গলায় হালকা অপ্রস্তুতি। লুজিয়া মুচকি এসে কফির কাপটা থেয়ংয়ের দিকে এগিয়ে দেয় এবং বলে, ইটস ওকে, এ নাও তোমার কফি। থেয়ং কাপটা নেয়, কিন্তু তার চোখটা লুজিয়ার উপরেই আটকে থাকে। থেয়ং বলল, ওয়াও লুজিয়া, ইউ লুক সো গুড। তার কণ্ঠে ছিল মুগ্ধতা। লুজিয়া একটু লজ্জা পেয়ে তার পাশে বসে এবং বলে, থ্যাংক ইউ স্যার। থেয়ং ধীরে করে তার হাতটা ধরে ফেলে, তার আঙুলগুলো আলতো করে লুজিয়ার আঙুল জড়িয়ে ধরে। এক এক পোশাকে এক এক রূপ তোমার, সত্যি তুমি খুব ইন্টারেস্টিং ম্যাম। তার চোখে এক ধরনের ভালোবাসা, যেন সে প্রতিটা মুহূর্ত লুজিয়াকে নতুন করে আবিষ্কার করছে। লুজিয়া হালকা করে তাকায় তার দিকে। কাল থেকে শুধু প্রশংসাই করে যাচ্ছ, উঠো ফ্রেশ হয়ে নাও। তেও একটু কাছে ঝুঁকে আসে এবং দুষ্টু ও মিষ্টি সুরে বলল, কি করব বলো, আমার বউটা এত কিউট। লুজিয়া সাথে সাথে বলে ওঠে, তুমি বেশি কিউট। তেও বলল, না তুমি। লুজিয়া বলল, তুমি তেয়ং। তেয়ং বলল, তুমি। দুজন একসাথে হেসে ফেলে। লুজিয়া হালকা করে তাকে ঠেলা দিয়ে বলে, ওকে ওকে, আমি, এখন ওঠো, যাও তো। তেয়ং বিছানা থেকে উঠতে উঠতে আবার একবার লুজিয়ার দিকে তাকায়। লাল শাড়িতে ওকে দেখে তার চোখ আবারও সে মুগ্ধতায় ফিরে আসে। তারপর হঠাৎ মনে করে বলল, ও হ্যাঁ, তোমার যা যা লাগবে নিয়ে নিও, আমরা সন্ধ্যায় আজকে বের হব। লুজিয়া মাথা নেড়ে হালকা হেসে বলে, ঠিক আছে। ঘরের ভেতরটা আবারও শান্ত হয়ে যায়, কিন্তু এই শান্তির মাঝে দুজনের চোখে চোখে, হাসিতে, স্পর্শে একটা নরম উষ্ণ ভালোবাসা ছড়িয়ে থাকে, যেটা খুব সাধারণ কিন্তু ভীষণ সুন্দর। সারাদিন ভালোই গেল। থেয়ং লুজিয়ার ফ্যামিলির সাথে ভালোই মিলে গেল। জিমিনও তাদের ফ্যামিলির সাথে ভালোই মিশেছে। লুজিয়ার বাবা সবটা নিয়ে খুশিতেই আছে।
সন্ধ্যায় তাদের এয়ারপোর্টে রাখতে গেল। থেও, জিমিন নিজেদের মুখে মাস্ক পরে নিল যাতে কেউ জানতেই না পারে। থেও বলল, লুজিয়া, তোমার বাবা মার কাছে তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে এসো। লুজিয়া মাথা নাড়িয়ে বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরে। বাবা বলল, তুই এখন অনেক বড় হয়ে গেছিস মা, নিজের খেয়াল রাখিস। মা বলল, আমাকে ফোন দিতে ভুলে যাস না কিন্তু। সিয়াম বলল, আর আমাদেরও ভুলে যেও না, না হয় তোমার নাক ফাটাবো আমি। লুজিয়া হেসে দেয়। সিয়াম লুজিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। সিয়াম বলল, এমন ভাবে সবসময় হাসবে তুমি, ঠিক আছে? লুজিয়া বলল, তোমার সাথে খুব ভালো সময় কাটিয়েছি সিয়াম, তোমাকে মনে থাকবে। এরপর সবার থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে যায় তিনজন। থেউং লুজিয়ার দিকে তাকিয়ে দেখে তার মুখে চোখে এক বিষণ্ণতা। থেউং লুজিয়াকে বলল, কি মন খারাপ? লুজিয়া বলল, হুম, একটু। থেউং বলল, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি না। প্লেন টেক অফ করে। লুজিয়া বাইরে তাকিয়ে আছে। থেউং লুজিয়ার দিকে তাকিয়ে খেয়াল দেখে সেই দিনটা জিমিন তাকে বলেছিল, বাংলাদেশ কোথায়, কোরিয়া কোথায়, এখানকার মেয়েকে পছন্দ করলে বুঝতাম। এছাড়া ওর মধ্যে এমন কি দেখলি ভাই যে নিজের মনকেই কন্ট্রোল করতে পারছিস না? থেয়ং বলেছিল, জানি না, তবে ওকে দেখার পর আর কিছুই দেখতে ইচ্ছে করেনি। জিমিন বলল, তুই বাংলাদেশে যা, ওর বাবা মার সাথে কথা বল, কিন্তু তুই যাই করিস সব যেন সিক্রেট থাকে, তোর আর লুজিয়ার বাড়ির ভেতর। এটা কোনোভাবেই মিডিয়াতে যেন না আসে, তাহলে আমাদের ব্যান্ডের রেপুটেশন নষ্ট হতে সময় লাগবে না। এইটা অনেক রিস্কি একটা কাজ, তুই বুঝতেই পারছিস আমি কি বলছি? থেয়ং বলল, বুঝতে পেরেছি। জিমিন বলল, না, তুই বুঝিসনি, দেখ, যদি এই রিস্ক তুই নিতে পারিস তাহলেই তুই বাংলাদেশে যা, নয়তো সব এখানে শেষ করে দেয়। ক্যারিয়ার একবার নষ্ট হয়ে গেলে আর ফিরে আসবে না থেয়ং, এখন ভেবে দেখ তুই কি করবি। আমি গেলাম, তুই ভেবে দেখ। বলে জিমিন চলে গেল। থেয়ং সারা রাত ভাবে, রাতে ঘুমও আসে না। একজন সেলিব্রিটি যাই করুক সেটা খুব ভেবে করতে হয়, কারণ কারণ থেয়ং এর সাথে জড়িয়ে আছে তার ক্যারিয়ার, তার রেপুটেশন, আর সবচেয়ে বড় হলো ব্যান্ড। একটা ভুল, তার ব্যান্ড ডিসব্যান্ড হতে সময় লাগবে না। লুজিয়া তাকিয়ে দেখে থেয়ং এক দৃষ্টিতে নিচে তাকিয়ে আছে। লুজিয়া থেয়ং এর কাঁধে হাত রেখে বলল, কি ভাবছো থেয়ং? জিমিন থেয়ংকে ঠেলা দিল। থেয়ং তাকালে জিমিন ইশারা করে তাকে বলার জন্য। থেয়ং বলল, লুজিয়া, না কিছু ভাবছি না। আচ্ছা শোনো না, তোমাকে আমার কিছু বলার ছিল। লুজিয়া বলল, বলো। থেয়ং বলল, মানে বলছিলাম যে কোরিয়াতে নেমে তুমি আমার সাথে এয়ারপোর্টের ভিতরে যেতে পারবে না, কারণ সেখানে ফ্যান, প্রেস, লাইট, ফ্ল্যাশ, বুঝোই তো। তবে তুমি চিন্তা করো না, তোমাকে নিতে গার্ড আসবে, তোমার সমস্যা হবে না তো? লুজিয়া মলিন চেহারায় মুচকি এসে বলল, না না, প্রবলেম নেই। কথাগুলো খুব শান্তভাবে বলা হলেও তার ভেতরে একটা দূরত্বের স্পষ্ট ছিল। লুজিয়া কিছুই বলেনি, শুধু চুপচাপ মাথা নাড়ছিল। প্লেন ল্যান্ড করার পর থেয়ং লুজিয়ার হাতটা ধরেই হাঁটছিল। ওই ছোট্ট স্পর্শটা যেন লুজিয়ার কাছে অনেক বড় কিছু, যেন সে এখনো তার কাছেই আছে। কিন্তু গেটের সামনে আসতেই হঠাৎ থেয়ং তার হাতটা ছেড়ে দেয়, একদম নিঃশব্দে। লুজিয়া এক মুহূর্তের জন্য থেমে যায়। এয়ারপোর্টের বাইরে তখন হালকা কোলাহল, কিন্তু ভিতরে ঢুকতেই সেই শব্দটা যেন তীব্র হয়ে ওঠে। লুজিয়া কিছু বলতে চেয়েও বলে না, শুধু তার ফাঁকা হয়ে যাওয়া হাতটার দিকে তাকিয়ে থাকে লুজিয়া। তারপর ধীরে পিছনে হাঁটতে শুরু করে। সামনে থেও আর জিমিন,
আর পিছনে লুজিয়া। তিনজন একই জায়গায় থেকেও যেন আলাদা আলাদা হয়ে যায়। এয়ারপোর্টের ভিতরে ঢুকতেই লুজিয়ার হঠাৎ খেয়াল করে থেয়ং এর ইয়ারফোনটা তার কাছেই রয়ে গেছে। সে তাড়াতাড়ি সেটা হাতে নিয়ে দৌড়াতে শুরু করে এবং বলতে থাকে, থেয়ং। তার কণ্ঠে তারা আর অদ্ভুত একটা টান, থেয়ংা। কিন্তু ঠিক তখনই চারিদিক থেকে ফ্যান আর প্রেস এসে থেয়ং আর জিমিনকে ঘিরে ফেলে। ক্যামেরার ফ্ল্যাশ, চিৎকার, প্রশ্নের ঝড়, সবকিছুই একসাথে। লুজিয়ার ভিড়ের ভেতর থেকে আবারও চিৎকার করে, থেয়ং। কিন্তু এবারও থেয়ং পিছনে তাকায় না, আর জিমিনও তাকায় না। তারা ভিড়ের মাঝে আটকে যায় আর লুজিয়ার থেকে দূরে সরে যায়। হঠাৎ ঠেলাঠেলির মাঝে লুজিয়া ভারসাম্য হারিয়ে ফেলে এক মুহূর্তে। তারপর সে মাটিতে পড়ে যায়। চারপাশে শুধু মানুষের পায়ের শব্দ, ধাক্কা। লুজিয়া কিছুক্ষণ উঠে দাঁড়াতেই পারে না। তার হাতের ইয়ারফোনটা শক্ত করে ধরে থাকে, কিন্তু তার চোখে পানি চলে আসে। কেন জানি এই ছোট্ট ঘটনাটাই তার ভেতরটা ভেঙে দিচ্ছিল, যেন সে সত্যি একা হয়ে গেছে। ঠিক তখনই দুজন বডিগার্ড এগিয়ে আসে। তারা দ্রুত লুজিয়াকে তুলে দাঁড় করায় এবং বলে, আর ইউ ওকে ম্যাম? লুজিয়া মাথা নাড়িয়ে বলল, হুম। তার কণ্ঠটা খুবই আস্তে এবং ভাঙা। গার্ড বলল, প্লিজ ম্যাম, আমাদের সাথে আসুন। লুজিয়া কিছু না বলে তাদের সাথে হাঁটতে শুরু করে। তার হাতের মুঠায় এখনো সে ইয়ারফোনটা ধরা, কিন্তু যার জন্য সে দৌড়াচ্ছিল সে তো একবারও ফিরেও তাকায়নি। আর সেই মুহূর্তে ভিড়ের মাঝেও লুজিয়া নিজেকে সবচেয়ে বেশি একা মনে করে। থেয়ং এর কাছে ফোন আসে। জিমিন থেয়ংকে বলল, থেয়ং, ম্যাম যেন আমাদের ডেকে পাঠিয়েছে। থেয়ং বলল, ওকে চল তাহলে। ওরা গাড়িতে করে চলে গেল। এদিকে লুজিয়া গাড়িতে উঠলে গার্ড গাড়ি স্টার্ট করে। লুজিয়া বলল, থেয়ং আসবে না? গার্ড বলল, স্যার তো চলে গেছে। এর ভেতরে ফোন আসে। লুজিয়া ফোনটা রিসিভ করে। হ্যালো। ওপার থেকে থেয়ং বলল, গাড়িতে উঠেছো জান? লুজিয়া বলল, হ্যাঁ, কিন্তু আমি যাচ্ছি কই? আমরা বাসায় যাব না? তুমি কখন আসবে? থেয়ং বলল, লুজিয়া, তুমি এখন একটা হোটেলে উঠবে। আমি সব ঠিক করে রেখেছি। হ্যাঁ, তুমি হোটেলে উঠো, আমি আমাদের টিমের সাথে একটু দেখা করে আসি। বুঝোই তো, অনেকদিন টিম ছাড়া ছিলাম। সন্ধ্যায় আসলে তুমি আমি একসাথে বাসায় যাব। ঠিক আছে হানি? লুজিয়া মলিনভাবে হেসে বলল, ওকে, ঠিক আছে। লুজিয়া হোটেলে গিয়ে উঠে ফ্রেশ হলো, নাস্তা করলো এবং থেয়ংকে ফোন দিল। থেয়ং দ্রুত ফোনটা কেটে দিল। লুজিয়া টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে বিকাল 5টা বাজে। একটু পর সন্ধ্যা নামবে। লুজিয়ার খুব নার্ভাস লাগছিল। তাড়াতাড়ি কাপড় পাল্টে রেডি হয়ে নিল, কারণ বলা তো যায় না যখন তখন থেয়ং এসে চলে যেতে চাইবে। সে কাপড় পাল্টে থেয়ং এর জন্য ওয়েট করতে লাগলো। সন্ধ্যা 7টা বাজে। রুমটা একদম চুপচাপ। জানলার বাইরের শহরের আলো জ্বলছে, কিন্তু সেই আলো লুজিয়ার ঘরে ঢুকেও তাকে ছুঁতে পারছে না। হঠাৎ ফোনটা বেজে ওঠে। স্ক্রিনের নাম ভেসে ওঠে, থেইং, মাই হাজব্যান্ড। লুজিয়া তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে এবং বলে, হ্যালো। ওপাশ থেকে তাড়াহুড়ো একটা কণ্ঠ, লুজিয়া, আমি আজ এসে খুব ব্যস্ত হয়ে গেছি জানো তো। আমি আজ রাতে আসতে পারবো না। কাল আমি গাড়ি পাঠিয়ে দিব। তুমি সকাল সকাল রেডি হয়ে থেকো, ঠিক আছে হানি? বাই। কথাগুলো এত দ্রুত বলা হয় যেন সময় নেই। লুজিয়া কিছু বলার আগেই কলটা কেটে যায়। লুজিয়া বলল, থেউ থেউ। শব্দটা আর ওপাশে পৌঁছায় না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, অতঃপর হঠাৎ লুজিয়া ফোনটা ছুঁড়ে ফেলে বিছানায়।
তার বুকের ভেতরটা হঠাৎ করেই যেন ভারী হয়ে যায়। রাগ, কষ্ট, অভিমান সব একসাথে চেপে বসেছে। সে বিছানার এক কোণে গিয়ে বসে পড়ে, চুপচাপ। তারপর ধীরে ধীরে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। হঠাৎ তার বাবা বলা কিছু কথা তার মনে পড়ে। তার বাবা বলেছিল, বিয়ে মানে শুধু ভালোবাসা না মা, দায়িত্ব, সময়, আর অনেক সময় তো একা থাকতেও শিখতে হয়। তখন সে হেসেছিল। আজ সেই কথাগুলো কেমন যেন সত্যি মনে হচ্ছে লুজিয়ার কাছে। ঠিক তখনই ফোনটা আবারও বেজে ওঠে। স্ক্রিনে লেখা আছে মা। লুজিয়া তাড়াতাড়ি চোখ মুছে ফোনটা ধরে এবং বলে, হ্যালো মা। মা বলল, লুজিয়া কেমন আছিস? মার কণ্ঠ শুনতেই তার বুকটা আবারও কেঁপে ওঠে। লুজিয়া কাঁপা সুরে বলল, ভালো আছি মা, তুমি? সে চেষ্টা করে স্বাভাবিক শোনাতে। মা বলল, তোকে ছাড়া কতটুকু ভালো থাকবো বলতো? মায়ের গলায় মায়া মাখা হাসি। মা বলল, তোর শাশুড়ির সাথে দেখা হয়েছে? লুজিয়া এক সেকেন্ডের জন্য থেমে যায়। তার চোখে আবারও পানি চলে আসে। সে হাসার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আসছিল না। গলাটা যেন কেঁপেই যাচ্ছিল। লুজিয়া বলল, হ্যাঁ হ্যাঁ মা, হয়েছে তো। সে জোর করে হাসির মতো কিছু একটা আনে তার গলায়, যেন তার মা তাকে বুঝতে না পারে। জানো তো মা, উনি আমাকে অনেক আদর করেছে। কথাটা শেষ করতেই তার গলাটা ভেঙে যায়। চোখের পানি আর আটকাতে পারে না লুজিয়া। মায়ের মন তো। মা বলল, তুই কাঁদছিস কেন লুজিয়া? মায়ের কণ্ঠে দুশ্চিন্তা। লুজিয়া বলল, না কিছু না মা। কিন্তু তার কান্না লুকানো যায় না। আসলে মা, তোমাকে তোমাকে খুব মনে পড়ছে। এই কথাটা বলতেই সে পুরো ভেঙে পড়ে। মায়ের কণ্ঠটাও নরম হয়ে যায়। মা বলল, এমন বললে হবে মা? ওটাই তো এখন তোর আসল ঘর, আসল বাড়ি। সবার সাথে মিলেমিশে থাকতে হবে মা। প্রতিটা কথা যেন ঠিক, কিন্তু আজ খুব কঠিন। লুজিয়া চোখ বন্ধ করে এবং বলে, মা এখন রাখি, তোমার জামাই আমাকে ডাকছে। ভালো থেকো, হ্যাঁ? মা বলল, ঠিক আছে মা, তুইও ভালো থাকিস। সে আর এক সেকেন্ডও ফোনটা ধরে রাখতে পারে না। তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। ঘরটা আবার নীরব হয়ে যায়। লুজিয়া ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ে। চোখের পানি কিছুতেই থামছে না। তার বুকের ভিতরটা কেমন ফাঁকা লাগছে। সে কাঁদতে কাঁদতেই চোখ বন্ধ করে ফেলে। আজ সে শক্ত থাকতে চেয়েছিল, ভালো থাকার অভিনয় করতে চেয়েছিল, কিন্তু একা রুমে কেউ না থাকলে অভিনয়গুলো টেকে না। আর সেই নীরব রাতে কান্নার মাঝে লুজিয়া ঘুমিয়ে পড়ে। এদিকে জিমিন থেয়ংকে বলল, কিরে, তুই যে গেলি না, লুজিয়া কষ্ট পেলে? থেয়ং বলল, আরে কষ্ট পাওয়ার কি আছে, আমি তো যেতেই পারিনি। জিমিন বলল, কিন্তু আমি মনে করি কোনোভাবে তোর যাওয়া লাগতো। তুই কাল সকাল সকাল বের হয়ে যাস। ওরে তুই নিয়ে আসছিস, ওরে ভালো রাখার দায়িত্ব কিন্তু তোর। ভুলে যাস না থেয়ং। টাইম স্কিপ। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখে 8টা বাজে। দরজার বেল বেজে উঠতেই লুচিয়ে দরজা খুলে। দরজার ওপাশ থেকে একজন বলল, ম্যাম, আমরা গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছি, প্লিজ আপনি আসুন। লুজিয়া এদিক ওদিক তাকিয়ে বলল, থেয়ং আসেনি? লোকটি বলল, না ম্যাম, আপনাকে নিতে পাঠিয়েছে, আমরা আপনাকে নিয়ে যাব। লুজিয়ার মনটা যেন এক মুহূর্তের জন্যই ভেঙে গেল। লুজিয়া বলল, ওকে আপনারা দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। লুজিয়া ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলো। লুজিয়া গার্ডকে বলল,
হোটেলের বিল? গার্ডরা বলল, স্যার দিয়েছে ম্যাম, আপনি আসুন। লুজিয়া গাড়িতে উঠলে গাড়িটা স্টার্ট দিল। কিছু সময় পর গাড়িটা দাঁড়িয়ে গেল। পাশে আরো একটা গাড়ি দাঁড়ানো। লুজিয়া একটু ভয় পেয়ে যায়। লুজিয়া বলল, গাড়ি থামালেন কেন? কি চাইছেন? বলতেই গাড়ির দরজা খুললো গার্ড। লুজিয়া বলল, আরে কি হচ্ছে কি? বলে তাকাতে দেখে পাশের গাড়িতে থেউং বসে মুচকি হাসছে। হাত দিয়ে ইশারা করে লুজিয়াকে ডাকলো। লুজিয়া গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে থেউংকে জড়িয়ে ধরে। থেউং হাসে আর বলে, আমার জানটা কি ভয় পেয়ে গিয়েছিল? লুজিয়া বলল, শুধু ভয়? তুমি খুব বাজে থেউং, বলে আবারও জড়িয়ে ধরে। থেউং পরে সাথে করে নিয়ে বাসায় যায়। লুজিয়া দেখে খুব সুন্দর সামনের একটা বাড়ি। লুজিয়া অবাক চোখে তাকিয়ে থাকে। থেউং বলল, আসুন ম্যাডাম। লুজিয়া গাড়ি থেকে নামে। থেউং ভিতরে যায়। যেতেই মা এসে জড়িয়ে ধরে থেউংকে। মা বলল, তুই এমন না বলে কই চলে যাস থেউং, বলতো? ভয় পেয়ে গেছিলাম আমি। কই ছিলি তুই? থেউং বলল, মা, আমি আমি বাংলাদেশে গিয়েছিলাম। মা বলল, মানে? থেউং বলল, মা, আমি একজনকে সাথে করে নিয়ে এসেছি। মা উত্তরে বলল, কি বলছিস তুই? লুজিয়া ভিতরে আসে। মা সন্দেহ চোখে তাকিয়ে বলে, ওকে? থেউং বলল, মা, ও লুজিয়া, আমি ওরে ভালোবাসি। বাড়িটার ভেতরটা তখন অদ্ভুত টেনশনে ভরা। সবকিছু ঠিকঠাক পরিপাটি, কিন্তু বাতাসে একটা চাপা অস্বস্তি লেগে আছে। মা হঠাৎ থেমে ঘুরে দাঁড়ালেন, চোখে স্পষ্ট রাগ। মা বলল, এর মানে কি? কথাটা বলেই রাগে তিনি নিজের ঘরে চলে গেলেন। থেউং বলল, মা, মা, শুনো না মা। থেউং তাড়াতাড়ি পিছনে যায়। থেউং লুজিয়াকে বলল, লুজিয়া তুমি বসো, আমি আসছি। বলেই সে মায়ের পিছন পিছন ঘরে ঢুকে পড়ে। থেউং বলল, মা, তুমি রাগ করছো কেন? মা ঘুরে তাকালো। মা বলল, রাগ করছি কেন মানে? তুই এমন একটা কাজ করেছিস, একটা মেয়েকে বাড়িতে এনে তুলেছিস, আর এখন বলছিস রাগ করছো কেন? তার গলায় কষ্ট, অভিমান সবই মিশে আছে। থিয়ং একটু কাছে এসে নরম গলায় বলল, মা, সে মেয়েটাকে আমি ভালোবাসি, সে খুব ভালো মা। এবং একটু থেমে আবারও বলে, আমি জানি তুমি চেয়েছিলে আমি তোমার পছন্দে বিয়ে করি, কিন্তু মা, আমারও তো পছন্দ থাকতে পারে, তাই না? যার সাথে আমি ভালো থাকবো। তার চোখে ছিল অনুরোধ। থেয়ং আবারও বলল, মা, তুমি কি চাও না আমি ভালো থাকি? মা চুপ করে তাকিয়ে থাকে থেয়ং এর দিকে। থেয়ং তার মায়ের আরেকটু কাছে আসে এবং বলে, মেয়েটা সত্যি অনেক ভালো মা, আমি তোমার জন্যই তাকে বিয়ে করিনি, আমি জাস্ট চেয়েছি তোমার সম্মতিতে তাকে বিয়ে করতে। মা কিছু বলতে গিয়েও থেমে যায় তখন। মা বলল, কিন্তু? থেয়ং দ্রুত বলে ওঠে, মা, কিন্তু বলো না, তুমি একবার ওর সাথে মিশে দেখো, তুমি নিজেই বুঝবে ও ভীষণ ভালো একটা মেয়ে। কিছুক্ষণ নীরবতা পালন হয় তাদের মাঝে। তারপর হঠাৎ মা একটু অন্যদিকে তাকিয়ে নরম গলায় বলল, ক্ষুধা লাগেনি তোর? থেয়ং হেসে ফেলে এবং মাকে জড়িয়ে ধরে বলে, আমার প্রিয় মা, খুব ক্ষুধা পেয়েছে, চলো চলো তাড়াতাড়ি। তার সেই পরিচিত হাসিতে রাগের পরিবেশটা একটু নরম হয়ে আসে। এদিকে লুজিয়া চুপচাপ বসে থাকতে থাকতে একটু অস্বস্তি বোধ করতে থাকে। গলাটা শুকিয়ে আসছে। সে ধীরে ধীরে উঠে রান্নার ঘরের দিকে যায় পানি খুঁজতে। রান্নাঘরে ঢুকতেই কাজের মেয়েরা তাকে দেখে এবং একটু অবাক হয়।